শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক শামীমারা বেগম, বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ। আজ আমি মাস্টার্স শেষ পর্ব ছাত্রদের জন্য মাইক্রো ইকোনমিক্সের ইনপুট আউটপুট অ্যানালাইসিসের দ্বিতীয় ক্লাসটি নিচ্ছি। গত ক্লাসে আমরা ইনপুট আউটপুট অ্যানালাইসিস দেখিয়েছিলাম। সেখানে বলেছিলাম যে ইনপুট আউটপুট মডেলের মূল বিষয় হচ্ছে একটি শিল্পর বা একটি খাতের বা একাধিক খাতের ভিতরে যে আন্তঃসম্পর্ক, অর্থাৎ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান যখন পণ্য উৎপাদন করে পরস্পরের কাছ থেকে যে উপাদান গ্রহণ করে, এটাই যে অ্যানালাইসিস, সেটাই হচ্ছে ইনপুট আউটপুট অ্যানালাইসিস, অর্থাৎ আন্তঃসম্পর্ক। এই অ্যানালাইসিসটাকে আমরা যখন ব্যাখ্যা করি তাহলে দেখা গিয়েছে কতগুলি বৈশিষ্ট্য ছিল, কতগুলি শর্ত ছিল, এবং শর্তগুলির অন্যতম একটি উপাদান ছিল যে ইনপুট আউটপুট অ্যানালাইসিসের ক্ষেত্রে অন্যতম শর্ত হচ্ছে প্রত্যেকটা উৎপাদন প্রতিষ্ঠানের উৎপাদন অপেক্ষকটি দেয়া থাকবে। দ্বিতীয় ছিল কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল, অর্থাৎ উপাদান যেই হারে বৃদ্ধি করা হবে উৎপাদন একই হারে বৃদ্ধি করা হবে, এবং উপাদান সমূহ সম্পূর্ণ পরিবর্তক হবে না, অর্থাৎ একটি উপাদানের পরিবর্তে আরেকটা ব্যবহার করা যাবে না, পূর্ণ প্রতিযোগিতা বিরাজমান, এবং অন্যান্য কতগুলি বৈশিষ্ট্য ছিল। ঠিক একইভাবে কতগুলি শর্ত ছিল, কতগুলি বৈশিষ্ট্য ছিল। আজ আমরা দ্বিতীয় অংশ যেটা পড়ব, অর্থাৎ এই অংশে থাকবে যে মডেল কত প্রকার হতে পারে, অর্থাৎ ইনপুট আউটপুট অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমরা যে মডেলগুলি ব্যবহার করি সেই মডেলের প্রকারভেদ হচ্ছে অনেক ধরনের আছে। তা প্রাথমিকভাবে আমরা দুটি ভাগ করি, অর্থাৎ একটি হচ্ছে ওপেন মডেল আর একটা হচ্ছে ক্লোজ মডেল। এখন আমরা যদি এখানে দেখি যে ইনপুট আউটপুট অ্যানালাইসিসের ক্ষেত্রে ক্লাসিফিকেশন অফ ইনপুট আউটপুট মডেল, একটি হচ্ছে ওপেন মডেল আর একটি হচ্ছে ক্লোজ মডেল। এখন ওপেন মডেল, এটা নামেই বোঝা যাচ্ছে ওপেন মডেল। এখানে ওপেন বলতে আমরা যেটা বুঝি যে আমরা গত ক্লাসে বলেছিলাম যে একটি শিল্প প্রতিষ্ঠান আরেকটি শিল্প প্রতিষ্ঠান থেকে কি করে, উপাদান সংগ্রহ করে। এখন এটা দেখাতে যে আমি একটু উদাহরণও দিয়েছিলাম, কিন্তু ওপেন মডেল হচ্ছে যখন একটি খোলা খাত থাকে। খোলা খাত বলতে বোঝানো হয় যেই খাতটা মডেলের বাইরে থেকে এনে দেখানো হয়, ব্যবহার করা হয়, সেটা হচ্ছে খোলা খাত। তাহলে আমি যখন বলেছিলাম যে কোনো পণ্য উৎপাদনের ক্ষেত্রে অন্যতম একটি উপাদান হচ্ছে প্রাথমিক উপাদান, যেটাকে আমরা বলছি শ্রমিক, যেটা বলছি হাউস হোল্ড, এবং তার সাথে কি জড়িত, তার সাথে জড়িত হচ্ছে আবার চূড়ান্ত চাহিদা। তাহলে যেই মডেলের ক্ষেত্রে আমরা যদি এরকম একটি খাত দেখাই যে একটা হচ্ছে x1 x2 এরকম করে যদি আমরা xn পর্যন্ত যাই, x11 হচ্ছে 1 নাম্বার ইন্ডাস্ট্রি 1 নাম্বার থেকে নিচ্ছে, 1 নাম্বার ইন্ডাস্ট্রি 2 নাম্বার থেকে নিচ্ছে, nতম ইন্ডাস্ট্রি nতম থেকে নিচ্ছে। ঠিক একইভাবে 2 নাম্বার ইন্ডাস্ট্রি 1 নাম্বার থেকে উপাদান গ্রহণ করছে, 2 নাম্বার ইন্ডাস্ট্রি 2 নাম্বার থেকে নিচ্ছে, 2 নাম্বার ইন্ডাস্ট্রি n থেকে নিচ্ছে। এক্ষেত্রে আমরা দেখলাম যে আন্তঃশিল্প প্রবাহ, অর্থাৎ একটি শিল্প আরেকটি শিল্প থেকে উপাদান গ্রহণ করছে। কিন্তু আরেকটি খাত হচ্ছে, সেটা কি 01 দিয়ে বুঝিয়েছি, সেটা হচ্ছে প্রাথমিক উপকরণ, অর্থাৎ হাউস হোল্ড বলতে আমরা যা বুঝিয়েছি। এবং এই যে এই খাতটা আছে বলেই কিন্তু আমরা এখানে আবার দেখিয়েছি চূড়ান্ত চাহিদা। তাহলে এই যে আমরা একটি খাত নিলাম যেটা মডেলের বাইরে থেকে আসলো, এটা যখনই থাকবে তখনই সেটাকে আমরা বলছি ওপেন মডেল। এবং এই মডেলের আরেকটা বৈশিষ্ট্য যদি আমরা খেয়াল করি, যেহেতু 1 নাম্বার ইন্ডাস্ট্রি, আমি সহজ যদি বলি যে 1 নাম্বার ইন্ডাস্ট্রি, এই যে কলামটা কি প্রকাশ করে, সে কোথা থেকে উপাদান গ্রহণ করছে, 1 একক তৈরি করার জন্য সে ন্যূনতম কতটুকু সে গ্রহণ করছে। তাহলে এখান থেকে সে যা যোগ করলো 1 একক তৈরি করার জন্য, এটা কখনোই 1-এর সমান হবে না বা 1-এর বেশি হবে না, কারণ এই উপাদান ছাড়াও সে আরেকটি উপাদান গ্রহণ করছে, সেটা হচ্ছে প্রাথমিক উপকরণ। আর প্রাথমিক উপকরণ যখন আমরা ব্যবহার করছি, তার জন্য আবার কি হচ্ছে, সে কি নিচ্ছে, সে নিচ্ছে কিন্তু চূড়ান্ত চাহিদা। তাহলে এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে খোলা খাত। তাহলে এটাকে যদি আমি সংক্ষেপে দেখাই যে সামেশন aij <1, অর্থাৎ
যেতম ইন্ডাস্ট্রি যতগুলি উপাদান গ্রহণ করছে তার যোগফল অবশ্যই একের চেয়ে কম হবে। একের চেয়ে কম হবে কেন? কারণ সেখানে প্রাথমিক উপকরণ হিসাবে শ্রমিককে সে ব্যবহার করছে, ওটা ধরেই তার হওয়ার কথা এক, তার চেয়ে বেশি অবশ্যই হবে না। এই জন্য এটা হচ্ছে লেস দেন 1। দ্বিতীয় হচ্ছে ক্লোজ মডেল। ক্লোজ মডেল হচ্ছে যে আমরা একটা দেশের অর্থনীতিতে বিবেচনাধীন যতগুলি শিল্প খাত বা আছে সবগুলিকে আমরা পরস্পর নির্ভরশীল যদি ধরি, কি হিসাবে? শুধু উপাদান, অর্থাৎ মাধ্যমিক পণ্য লেনদেনের ক্ষেত্রে যদি উপাদান পরস্পরকে শুধু আমরা প্রকাশ করি, অর্থাৎ এখানে আমরা কোনো বাইরের থেকে কোনো খাতকে আমরা দেখালাম না, আমরা পরিবারকেও যদি একটি শিল্প খাত হিসেবে বিবেচনা করি, তাহলে যে মডেলটা সেটাকে আমরা বলছি ক্লোজ মডেল। অর্থাৎ খাতগুলো পারস্পরিক নির্ভরশীলতার মধ্যেই মাধ্যমিক পণ্য প্রবাহের ভিত্তিতে এটা করা হয়। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু আমি পরিবারটাকেও যদি খাত হিসাবে চিন্তা করি, তাহলে এখানে দেখা যাচ্ছে আমার 3টি খাত আছে, অর্থাৎ 3টি খাতের অন্তঃপ্রবাহ হচ্ছে। তাহলে এখানে দেখা যাবে এই 3টি খাতের যোগফল আমার 1-এর সমান হবে। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? aij = 1। আর আমরা এই যে x1, x2, x3 কি এগুলি আমরা আগের গত ক্লাসে দেখিয়েছি, এটা ডিটেলস আর আজ আমি বলবো না। তাহলে মূল কথা যেটা দাঁড়াচ্ছে, ওপেন মডেলের ক্ষেত্রে আমরা যদি সহজভাবে বলি, পরিবারটাকে আমরা একটি আলাদা খাত হিসাবে, অর্থাৎ বাইরের একটি খাত হিসাবে বিবেচনা করেছি, মডেলের ভিতরে না। এজন্যই মডেলের ভিতরে যে খাতগুলি আছে সেখানে যে উপাদানগুলিকে আমরা অন্তর্ভুক্ত করেছি, অর্থাৎ 1 একক। আমি যদি শুধুমাত্র 1 নাম্বার ইন্ডাস্ট্রির কথা বলি, 1 নাম্বার ইন্ডাস্ট্রি 1 একক তৈরি করার জন্য ন্যূনতম যতগুলি উপাদান ব্যবহার করে তার যোগফল অবশ্যই 1-এর চেয়ে কম হবে। আর যেটা বদ্ধ মডেল, সেখানে অবশ্যই 1-এর সমান হতে হবে। তাহলে দেখা যাচ্ছে এই হচ্ছে মূল পার্থক্য। তাহলে আমি আজ এটা ডিটেলস আর বললাম না, এটার মধ্যে অনেক পার্থক্য আছে, এটা খুব সহজ, এবং আমরা যদি বই দেখি তাহলেই আমরা এটাকে আরো ডিটেলস জানতে পারবো। আমরা ইনপুট আউটপুট যখন অ্যানালাইসিস করব, অর্থাৎ আমরা মডেল থেকে যখন কোনো সমাধান বের করতে যাব, সেক্ষেত্রে আমাদের কতগুলি ম্যাট্রিক্সের প্রয়োজন হয়, অর্থাৎ কিছু ম্যাট্রিক্সের ধারণা আমাদের লাগে। আমরা জানি যে তোমরা প্রথম বর্ষে, দ্বিতীয় বর্ষে ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা পেয়েছো, কিন্তু এখানে আমার যতটুকু ধারণা দরকার ততটুকু ধারণাই আমি তোমাদের একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথম কথা হচ্ছে যে ম্যাট্রিক্সটা কি? ম্যাট্রিক্স হচ্ছে একটা পদ্ধতি, একটা সিস্টেমে সাজানো কতগুলি কি সংখ্যা বা উপাদান রাশি, অর্থাৎ কতগুলি সংখ্যা বা উপাদান রাশিকে যদি সারি ও কলামে সুবিন্যস্তভাবে সাজিয়ে প্রতীকের সাহায্যে আবদ্ধ করে দেখানো হয় তবে তাকে ম্যাট্রিক্স বলে। এই ধরনের ব্যবহার করে থাকি, একটা হতে পারে এটা, অথবা হতে পারে এই একটা চিহ্ন। এখন এখানে আমি লিখলাম একটা ম্যাট্রিক্স হচ্ছে A11, A12, A13, আবার A21, A22, A23, A31, A32, A33, এবং এটা হচ্ছে কথা ছিল আয়তাকার। আয়তাকার মানেই হচ্ছে আমার একদিকে থাকবে রো, একদিকে থাকবে কলাম, এবং এই রো এবং কলামের ক্ষেত্রে আমরা রো এর সংখ্যাটা আগে বলি, কলামের সংখ্যাটা পরে বলি। অর্থাৎ এখানে হচ্ছে 3/3 ম্যাট্রিক্স, অর্থাৎ 3টি রো 3টি কলাম। এটা এরকমও হতে পারত 2টি রো 3টি কলাম, আবার এরকমও হতে পারত 2টি রো 2টি কলাম, আবার 3টি রো 2টি কলাম। অর্থাৎ যে কোনো ডিজাইনের হতে পারে, তবে যদি রো এবং কলামের সংখ্যা সমান হয় তাকে আমরা কি বলি? বর্গ ম্যাট্রিক্স। তাহলে প্রথম হচ্ছে ম্যাট্রিক্স আসলে কিছুই না, আমরা নির্দিষ্ট একটা সিস্টেমে যখন রো বাই কলামের সিস্টেমে একটা তথ্যর কিছু উপাদান বা সারি বা রাশি সাজাই, তখন তাকে আমরা বলছি ম্যাট্রিক্স। এখন ম্যাট্রিক্সে প্রথম আমার যে ম্যাট্রিক্সটা দরকার সেটাকে আমরা বলি আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের প্রথম শর্ত হচ্ছে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। অর্থাৎ এই যে আমি আই দিলাম, এটা একটা সংকেত দেয়া, আইডেন্টিটির আই লিখলাম,
এর প্রথম কন্ডিশন হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স হচ্ছে রো এবং কলামের সংখ্যা সমান। আচ্ছা, তারপরে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আমার প্রিন্সিপাল ডায়াগোনাল যেটা আছে সেটা হবে 1 এর সমান, বাকি উপাদানগুলি 0। অর্থাৎ এই যে কৌণিক যে বিন্দুগুলি আছে, অর্থাৎ এটা 1, এটা 1, এটা 1, বাকি অন্যান্য উপাদান হচ্ছে 0। এটা আমার আরো সহজ হতে পারত, আমি যদি 2x2 একটা ম্যাট্রিক্স নিতাম, এটাও হতে পারত। তাহলে এটা প্রথম কন্ডিশন কি হচ্ছে? প্রথম কন্ডিশন হচ্ছে বর্গ ম্যাট্রিক্স হবে। দ্বিতীয় হচ্ছে এই যে প্রিন্সিপাল ডায়াগোনালটা হবে এক একটা 1 এর সমান উপাদান, অন্যান্য উপাদানগুলি হবে 0। আচ্ছা, এরপর আমার লাগবে উপাদান সহগ। ইনপুট কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, যেটাকে আমি বলছি ইনপুট কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, অর্থাৎ উপাদান সহগ যে ম্যাট্রিক্সটা আছে সেটাকে যদি আমরা লিখি, এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে কোএফিসিয়েন্ট। এক্ষেত্রে হচ্ছে আমরা জানি যে প্রত্যেকটা ম্যাট্রিক্সের, প্রত্যেকটা শিল্প প্রতিষ্ঠান কি করে, নিজের উপাদান থেকে নেয়, নিজের একটি পণ্য নেয়, অর্থাৎ নিজে যেই পণ্যটা উৎপাদন করে তার জন্য নিজ ক্ষেত্রে যেমন থেকে উপাদান সংগ্রহ করে, অন্যান্য ইন্ডাস্ট্রি থেকেও সে উপাদান সংগ্রহ করে। এটা যখন আমরা দেখাই সেটাকে আমরা বলছি ইনপুট কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে এখানে যদি আমি দেই, এটা একটা এ ম্যাট্রিক্স নাম দিলাম, আমি লিখলাম 0.03, 0.02, 0.01, 0.02, 0.3, 0.1, 0.2, 0.3, 0.1। এটা আমি একটা আনুমানিক একটা দিলাম। তাহলে এটা হচ্ছে ইনপুট কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। তার মানে এটা কি দাঁড়াচ্ছে, এক নাম্বার ইন্ডাস্ট্রি, এটাকে যদি আমি A11 বলতাম, এটা হচ্ছে A12, A13, A21, A22, A23, A31, A32, A33। এই 0.3 মানে হচ্ছে এক নাম্বার ইন্ডাস্ট্রি থেকে 1 একক তৈরি করার জন্য ন্যূনতম সে কতটুকু নিচ্ছে, 0.3। এক নাম্বার ইন্ডাস্ট্রি 2 নাম্বার ইন্ডাস্ট্রি থেকে কতটুকু নিচ্ছে, 0.2। এক নাম্বার ইন্ডাস্ট্রি 3 নাম্বার ইন্ডাস্ট্রি থেকে কতটুকু নিচ্ছে, 0.1। এভাবে এটা হচ্ছে 2 নাম্বার ইন্ডাস্ট্রি তার 1 একক তৈরি করার জন্য ন্যূনতম কতটুকু উপাদান ব্যবহার করছে সেটা শো করছে। এটা কি দেখাচ্ছে, 3 নাম্বার ইন্ডাস্ট্রি তার 1 একক তৈরি করার জন্য উপাদান কি কি গ্রহণ করছে সেটা দেখাচ্ছে। অর্থাৎ এটাকে আমরা বলছি ইনপুট কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। এরপরে হচ্ছে লিওন টিপ ম্যাট্রিক্স। আচ্ছা, লিওন টিপ ম্যাট্রিক্স যেটা হচ্ছে সেটা হচ্ছে, এটার আরেকটা নাম হচ্ছে টেকনিক্যাল ম্যাট্রিক্স বা টেকনোলজি ম্যাট্রিক্স। যেটাই লিওন টিপ ম্যাট্রিক্স সেটাই টেকনিক্যাল ম্যাট্রিক্স, সেটাই টেকনোলজি ম্যাট্রিক্স। এখন লিওন টিপ ম্যাট্রিক্স হচ্ছে মূলত আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটাকে যদি আমরা নাম দিলাম লিওন টিপ ম্যাট্রিক্স, শুধুই এল দিলাম, এটার সমান যদি লিখি তাহলে কি দাঁড়াচ্ছে, আইডেন্টিটি ম্যাট্রিক্স মাইনাস আমার হচ্ছে ইনপুট কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, এই দুইটা বিয়োগফল। এখন এটা আমি যদি উদাহরণ হিসাবে দেখি যে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কি ছিল, 1 0 0 0 1 0 0 0 1, এটা ছিল আমার কি আইডেন্টিটি ম্যাট্রিক্স। একটা মাইনাস করলাম আমার কি ম্যাট্রিক্স, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, 0.2 0.3 0.4 0.05 0.01 0.02, এটা হচ্ছে 0.4 0.1 0.3। আমি এই জায়গায় বারবার 0 দিলাম না। তাহলে লিওন টিপ ম্যাট্রিক্স হচ্ছে কি, এটা থেকে এটা বিয়োগ। এখন আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স থেকে
আমরা কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটাকে বিয়োগ করছি। তাহলে কি দাঁড়াচ্ছে, 1 থেকে যদি 0.2 বাদ দেই তাহলে থাকছে 0.8, 0 থেকে 0.5 যদি বিয়োগ করি -0.5, -0.4, -0.3, এটা হচ্ছে 0.9, -0.1, -0.4, -0.2, 0.7। তাহলে এই যে আমি এখান থেকে এখানে বিয়োগ করলাম, এটার নাম হচ্ছে লিওনটিফ ম্যাট্রিক্স বা টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স বা টেকনিক ম্যাট্রিক্স। এই জন্য আমি টিটাকে ব্যবহার করলাম। তাহলে প্রথম হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, পরে হচ্ছে ইনপুট কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স, এবং আইডেন্টিটি ম্যাট্রিক্স থেকে ইনপুট কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স বাদ দিলে যেটা থাকছে সেটাকে আমরা বলছি টেকনোলজিক্যাল বা টেকনিক্যাল ম্যাট্রিক্স বা লিওনটিফ ম্যাট্রিক্স। এরপরে যে ম্যাট্রিক্সটা আসছে সেটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স অর্থাৎ ট্রান্সফার। এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা আসলে মূলত একটা ম্যাট্রিক্সকে যখন আমরা আরেকটা ম্যাট্রিক্সে রূপান্তর করি, কিন্তু এই রূপান্তরটা হচ্ছে কি, যদি আমি লিখি একটা ম্যাট্রিক্স নিলাম, যে কোনো একটা ম্যাট্রিক্স 0.3, 0.2, 0.4, 0.1, 0.3, 0.2, 0.2, 0.2, 0.3। তাহলে এই যে একটা ম্যাট্রিক্স নিলাম, তার মানে একটা হচ্ছে রো, একটা হচ্ছে কলাম। এখন এই রো এবং কলামকে যদি আমি চেঞ্জ করি, অর্থাৎ ইন্টারচেঞ্জ মানে হচ্ছে রো কে কলাম, কলামকে রো, তাহলে এটা হচ্ছে একটা রো। তাহলে এটাকে যদি আমি আগে কলাম করি তাহলে কি লিখলাম, ট্রান্সপোজের জন্য আমি কি লিখলাম, টি দিয়ে দিলাম। তাহলে এটাকে করলাম আমি রো, রোকে করলাম কলাম। তাহলে প্রথম রো হয়ে গেল প্রথম কলাম, এখন দ্বিতীয় রো হয়ে গেল দ্বিতীয় কলাম, এবং তৃতীয় রো হয়ে গেল তৃতীয় কলাম। অর্থাৎ একটা ম্যাট্রিক্সকে যদি আমি রো কে কলাম এবং কলামকে যদি রো করি তাহলে যে ম্যাট্রিক্সটা হয় সেটাকে আমরা বলি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এবং এটাকে আমরা চিহ্ন দিলাম কি দিয়ে, একে একটা টি লিখলাম। তাহলে এটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে আবার কি দাঁড়াচ্ছে, প্রথম হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স থেকে যদি আমরা ইনপুট কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটাকে বাদ দিই সেটা হচ্ছে টেকনিক্যাল ম্যাট্রিক্স বা লিওনটিফ ম্যাট্রিক্স। আর এই ম্যাট্রিক্সটা হচ্ছে কোন উপাদান ম্যাট্রিক্সকে যদি আমি কি করি, রো কে কলাম, কলামকে যদি রো করি তাহলে সেটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে আমার ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এরপরে যে ম্যাট্রিক্সটা আছে সেটা কিন্তু একটু আমাদের জন্য জটিল বললে ভুল হবে, সেটাকে আমরা বলি কোফ্যাক্টর ম্যাট্রিক্স। আসলে এটা জটিল না, এটা একটু বড় হওয়াতে আমাদের অনেক সময় পয়েন্টের যোগ বিয়োগ করতে যে একটি ভুল হয়ে যায়। এটা অতএব এটা করার সময় খুব সতর্কতার সাথে করতে হবে। যে আমি একটা ম্যাট্রিক্স নিলাম এ, এটা হচ্ছে 0.02, 0.5, আমি 0 বারবার দিচ্ছি না, 0.4, 0.3, 0.1, 0.1, 0.4, 0.2, 0.3, আমি এই একটা ম্যাট্রিক্স নিলাম। এখন এই ম্যাট্রিক্সের মূল কাজ হচ্ছে যখন কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করব তাহলে প্রত্যেকটা উপাদানের কোফ্যাক্টর নিয়ে, অর্থাৎ এই একটা আমার উপাদান, এটার যদি আমি অন্য উপাদানগুলি নেই, কোফ্যাক্টরগুলি নেই, তাহলে কিভাবে দাঁড় করাবো এই জিনিসটা তোমরা আগে করেছো, তারপরে আমি আবার একটু মনে করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমি যখন এই 2 কে কনসিডার করব, অর্থাৎ এই উপাদানটাকে যখন নেব, তখন আমার এই রো এবং এই কলাম কি হবে, বাদ যাবে, বাকি থাকবে কতটুকু, এই অংশটা। তাহলে এটাকে যদি আমি এইভাবে লিখি যে 0.1, 0.1, 0.2, 0.3,
আর নিয়ম হচ্ছে প্রথম হচ্ছে প্লাস, পরটা হচ্ছে মাইনাস। আবার যখন আমি এই উপাদানটাকে নেব তখন এই রো এই কলামটা বাদ যাবে, তাহলে থাকবেটা কি 0.3.1 পয়েন্ট, এটা বাদ যাবে, এটা বাদ যাবে, 0.3.1 0.4 0.3, এটা গেল প্লাস মাইনাস আবার প্লাস। আবার যখন আমি এই উপাদানটাকে নেব এই রো এই কলামটা বাদ যাবে, কি থাকবে তাহলে 0.3.1 0.4 0.2। তার মানে এই চিহ্ন দেওয়ার মানে হচ্ছে এটা প্রত্যেকটার আমরা কি বের করব, ডিটারমিনেন্ট বের করব। তাহলে এটা গেল এটার। ঠিক একইভাবে এটা হচ্ছে মাইনাস। এখন আমি যদি এই তিনটাকে নেই, আমার এটা বাদ যাবে, এটা বাদ যাবে, থাকবে কি 0.5 0.4 0.2 0.3। এরপরে হচ্ছে প্লাস। আমি এখন আবার এটাকে যদি নেই, এই কলাম এই রো বাদ যাবে, কি থাকবে 0.2 0.4 0.4 0.3। এরপরে হচ্ছে আবার মাইনাস। আমি নিচ্ছি এই উপাদানটা, তাহলে এই কলাম এই রো বাদ থাকছে হচ্ছে আমার 0.2 0.5 0.4 0.2। লাস্ট থাকলো আমার এই অংশটা। আবার এখানে হবে প্লাস 0.4 কে যদি আমি নেই, আমার এই কলাম এই রো চলে যাবে, থাকবে 0.5 0.4 0.1 0.1। তারপরে হচ্ছে আবার মাইনাস। আমি এটাকে কনসিডার করলাম, এই রো এই কলাম চলে গেল, থাকলো হচ্ছে 0.2 0.4 0.3 0.1। তারপর আবার প্লাস। আমি আবার এটাকে কনসিডার করলাম, এই রো এই কলাম চলে গেল 0.2 0.5 0.3 0.1। এটা কি দাঁড়ালো 3 অক্ষে 3। আমি একটু করে সংক্ষেপে করি, তাহলে এখানে প্লাস 0.03 মাইনাস 0.02। এখানে কিন্তু আমার যোগ বিয়োগে ভুল হতে পারে, যেহেতু মুখে মুখে করছি। 0.9 বিয়োগ 4 অক্ষে 4 0.04 প্লাস 3 দুগুণে 6 মাইনাস 4 অক্ষে 4, এটা গেল এই। ঠিক একইভাবে এটা যদি নেই, মাইনাস 3 5 15 4 দুগুণে 8 প্লাস 3 দুগুণে 6 4 4 16 2 দুগুণে 4 4 5 20। এখন আবার এখানে আসি, 5 অক্ষে 5 বিয়োগ 4 অক্ষে 4 2 অক্ষে 2 3 4 12 প্লাস 2 অক্ষে 2 মাইনাস 3 5 15। এখন যদি আমি মানগুলি নেই, এটা কি দাঁড়াচ্ছে 0.01
মাইনাস 0.05, এটা হচ্ছে প্লাস 0.02। আচ্ছা পয়েন্ট, এটা হচ্ছে মাইনাস 0.07 প্লাস, এটা হচ্ছে প্লাস, এটা হলো মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 0.1 মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে 0.16, এটা একটু থাকবে। আচ্ছা প্লাস 0.01 মাইনাসে মাইনাসে প্লাস 0.10 আর 1 একই কথা, প্লাস পয়েন্ট, এটা হলো প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে 0.13। আমি জানি না আমার যোগ বিয়োগ কি হয়েছে, তাহলে আমি আশা করছি তাহলে এটা হচ্ছে আমার ম্যাট্রিক্সটা। তাহলে দেখা যাচ্ছে আমরা একটা ম্যাট্রিক্স ছিল, সেখান থেকে আমরা এইভাবে প্রসেস করে করে আমরা শেষ পর্যন্ত যেটা পেলাম সেটা হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে কি ম্যাট্রিক্স? এটা হচ্ছে কোফ্যাক্টর ম্যাট্রিক্স। তার মানে একটা ম্যাট্রিক্স ছিল, সেই ম্যাট্রিক্স থেকে আমরা এক একটা উপাদানের জন্য আলাদা আলাদা বের করে সেটা ডিটারমিনেন্ট বের করে যেটা বের করেছে সেটাই হচ্ছে আমার কোফ্যাক্টর ম্যাট্রিক্স। এখন এরপরে হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে কোফ্যাক্টর ম্যাট্রিক্সের কি, কোফ্যাক্টর ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। অর্থাৎ এই ম্যাট্রিক্সটাকে যদি আমি রো কে কলাম, কলামকে রো করি, তাহলে সেটা হচ্ছে আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা হচ্ছে আমি এটাকে রো কে কলাম, কলামকে যদি রো করি, তাহলে 0.01, 0.07, 0.01, অর্থাৎ এই কলামটাকে আমি রো করলাম। এরপরে এই কলামটাকে আমি রো করি, মাইনাস 0.05, মাইনাস 0.1, প্লাস দেওয়ার দরকার নাই 1, আর এটাকে আমি এখন লাস্ট নিয়ে নিলাম 0.02, 0.16, মাইনাস 0.13। তাহলে এই যে একটা ম্যাট্রিক্স নিলাম, তাহলে এটা হলো কি আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে এটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ। তাহলে কোফ্যাক্টর ম্যাট্রিক্স থেকে আমরা কি বের করব? একটা ম্যাট্রিক্স থেকে আমরা কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করব। সেই কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে যদি আমি আবার ট্রান্সপোজ করি, তাহলে সেটা হচ্ছে আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে এতটুকুই থাকলো। তাহলে প্রথম যে জিনিসটা দাঁড়ালো, আমরা তাহলে কি কি ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা পেলাম। প্রথম হচ্ছে ম্যাট্রিক্সটা কি। আমরা বিভিন্ন উপাদান বা রাশিকে যদি আমরা রো কলামে সাজাই, একটা সিস্টেমে একটা দাগ দিয়ে একটা সংকেত দিয়ে, সেটা হচ্ছে ম্যাট্রিক্স। এবং এখানে সবগুলি হচ্ছে আমি যদি লিখি 0.2, 0.3, 0.1, তার মানে এখানে শুধু একটি রো কিন্তু কলাম কিন্তু 3টি। এটা অনেকেই হয়তো খেয়াল করি না, এখানে রো একটি কিন্তু কলাম কিন্তু 3টি। অর্থাৎ শুধু একটি রো দিয়েও একটা ম্যাট্রিক্স হতে পারে। আবার যদি আমি এখানে লিখি 0.1, এখানে শুধু একটি কলাম, রো কিন্তু 3টি, এটাও হতে পারে। তাহলে প্রথমে হচ্ছে ম্যাট্রিক্সটা হচ্ছে আমি এই চিহ্ন দিয়েও বুঝাতে পারি, অথবা আমি এখানে ডবল যদি এই দাগটা দিতাম সেটা দিয়েও আমরা বুঝাতে পারি। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, বা যেটাকে আমরা বলি অভেদ ম্যাট্রিক্স। অভেদ ম্যাট্রিক্সটা কি ছিল আমরা বলছিলাম? সেটা হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনালটা কি হবে? প্রথম হচ্ছে বর্গ ম্যাট্রিক্স হবে, আর প্রিন্সিপাল ডায়াগোনাল যেটা হচ্ছে সেটা হবে 1 সমান, আর অন্যগুলি হবে 0। এটা গেল কি আইডেন্টিটি ম্যাট্রিক্স। আমরা এবার দেখব লিওনটিপ ম্যাট্রিক্স কি। লিওনটিপ ম্যাট্রিক্সটা আমরা আগে দেখালাম, কিন্তু লিওনটিপ ম্যাট্রিক্সের আগে হচ্ছে ইনপুট কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। লিওনটিপ ম্যাট্রিক্সটা কি ছিল? লিওনটিপ ম্যাট্রিক্স ছিল আইডেন্টিটি ম্যাট্রিক্স মাইনাস ইনপুট কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। অর্থাৎ আমার হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, আমরা সংক্ষেপে যদি একটা লিখি, এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স মাইনাস
আমি লিখলাম 0.3, 0.2, 0.1, 0.3। এটা হচ্ছে আমার কি ম্যাট্রিক্স? ইনপুট কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স। এখান থেকে এটা যদি আমি বিয়োগ করি তাহলে যেটা পাই সেটা হচ্ছে লিওনটিফ ম্যাট্রিক্স। কিন্তু লিওনটিফ ম্যাট্রিক্স ক্ষেত্রে তার আগে যদি আমার ইনপুট কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা সম্পর্কে একটু ধারণা বেশি দরকার, কারণ আমরা এটার উপর বেসিস করেই কিন্তু পরবর্তী অঙ্কগুলি করব। অঙ্ক করা মূল কথা না, বিষয় হচ্ছে আমার বিষয়টাকে জানা। আমি যদি ইনপুট কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা এই ধরনের লিখি 0.2, 0.1, 0.2, 0.1, 0.2, 0.2, 0.3, 0.1, এটা আমি একটা কাল্পনিক একটা নিয়ে নিলাম। এখন এটাকে যদি আমি একটু নিচে লিখে নিই A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। আমরা জানি যে A I J, এটা একটু জেনে রাখলাম। তাহলে এই যে 0.3 দিয়ে কি দেখায়? এক নাম্বার ইন্ডাস্ট্রি থেকে কতটা উপাদান গ্রহণ করে, অর্থাৎ নিজের প্রোডাক্ট থেকে কতটা উপাদান হিসাবে নেয়। আমরা জানি যে 1 একক তৈরি করার ক্ষেত্রে যদি 1 এককের চেয়ে বেশি নেয় তাহলে সেটা তো অবশ্যই ফিজিবল না। অর্থাৎ 1 একক পণ্য তৈরি করার জন্য অবশ্যই উপাদান আমি যেটা গ্রহণ করবো সেটা অবশ্যই 1 এর চেয়ে কম হবে। তাহলে প্রথম নিচ্ছে, আমরা এখানে একটা কথা বলবো ন্যূনতম কতটুকু নিচ্ছে। ন্যূনতম প্রয়োজন হচ্ছে 0.3। 1 নাম্বার ইন্ডাস্ট্রি 2 নাম্বার ইন্ডাস্ট্রি থেকে নিচ্ছে কতটুকু? 0.2। 1 নাম্বার ইন্ডাস্ট্রি 3 নাম্বার ইন্ডাস্ট্রি দিচ্ছে 0.1। ঠিক একইভাবে 2 নাম্বার ইন্ডাস্ট্রি 1 নাম্বার ইন্ডাস্ট্রির কাছ থেকে নিচ্ছে 0.2। 2 নাম্বার ইন্ডাস্ট্রি 2 নাম্বার থেকে অর্থাৎ নিজের কাছ থেকে নিচ্ছে 0.1। 2 নাম্বার ইন্ডাস্ট্রি 3 নাম্বার থেকে নিচ্ছে 0.2। 3 নাম্বার ইন্ডাস্ট্রি 1 নাম্বার থেকে নিচ্ছে 0.2। 3 নাম্বার ইন্ডাস্ট্রি 2 নাম্বার থেকে নিচ্ছে 0.1, 0.3। 3 নাম্বার ইন্ডাস্ট্রি 3 নাম্বার থেকে অর্থাৎ নিজের কাছ থেকে নিচ্ছে 0.1। তাহলে এই জিনিসটা কিন্তু, এই ম্যাট্রিক্সটা কিন্তু আমাদের বোঝাটা খুব জরুরি, কারণ আমরা এখান থেকে বুঝতে পারি যে একটি শিল্প কিভাবে অন্য একটি শিল্পের সাথে আন্ত লেনদেন করে, এটা যেমন সঠিক, আবার একই সাথে সে নিজের 1 একক পণ্য তৈরি করার জন্য নিজের কাছ থেকে উপাদান সংগ্রহ করে। এটা দ্বারা কিন্তু এটা বুঝাচ্ছে, এটা দিয়ে বুঝাচ্ছে 2 নাম্বার ইন্ডাস্ট্রি নিজ থেকে নিচ্ছে, এটা দ্বারা বুঝাচ্ছে 3 নাম্বার ইন্ডাস্ট্রি নিজের কাছ থেকে নিচ্ছে। তাহলে আবার যদি আমরা ফিরে যাই, আমরা প্রথমে দেখলাম ম্যাট্রিক্স কি, তারপরে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স কি, তারপরে হচ্ছে ইনপুট কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স কি। ইনপুট কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স থেকে আমরা বাদ দেই তাহলে পাই আমরা লিওনটিফ ম্যাট্রিক্স। আর ট্রান্সপোর্ট ম্যাট্রিক্স বলছি, ট্রান্সপোজ হচ্ছে একটা ম্যাট্রিক্সকে যদি রূপান্তর করি, আর এই রূপান্তরটা হচ্ছে রো কে যদি কলামকে যদি রো করি সেটা হচ্ছে ট্রান্সপোর্ট ম্যাট্রিক্স। আমাদের সব ম্যাট্রিক্স আমরা অনেক বড় একটা চ্যাপ্টার অধ্যায় আমরা পড়ি, কিন্তু সব দরকার নাই। আমার কি বলছি? আইডেন্টিটি ম্যাট্রিক্স, ইনপুট কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স, লিওনটিফ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, কোফ্যাক্টর ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এখন শেষে আমরা আরেকটু সামান্য একটা জিনিস দেখব, সেটা হচ্ছে একটা প্রকারভেদ। আমরা যদি কোফ্যাক্টরের প্রকারভেদ, অর্থাৎ আমরা যদি উপাদানের ভিত্তিতে এই ইয়াকে ভাগ করি, ইনপুট আউটপুট মডেলকে ভাগ করি বা দেখাই, এখানে 2টা মডেল আছে। একটা হচ্ছে আমরা বলি বিচ্ছিন্ন, আরেকটাকে বলি অবিচ্ছিন্ন। একটা হচ্ছে অবিচ্ছিন্ন, সেটা হচ্ছে ইনডিকম্পোজেবল। আচ্ছা, লেখাটা আবার সুন্দর, ইনডিকম্পোজেবল, অর্থাৎ এটা হচ্ছে অবিচ্ছিন্ন। আচ্ছা, অবিচ্ছিন্ন প্রশ্নটা হচ্ছে, আমি যদি লিখি A11, A12, A13, A14, A21, A22, A23, A24,
A31, A32, A33, A34, A41, A42, A43, A44। এখানে আমি দেখলাম যে 4 ধরনের 4টা সেক্টর আছে, অর্থাৎ একটা 1 2 3 4। এবং এখানে আমরা এই ম্যাট্রিক্সটাতে খেয়াল করলাম যে প্রত্যেকটা শিল্পের সাথে প্রত্যেকটা শিল্পের একটি নির্ভরশীলতার সম্পর্ক আছে, অর্থাৎ প্রত্যেকটা শিল্প এখানে 1 থেকে 4টা খাত আছে, 4 জনের কাছ থেকে নিচ্ছে, অর্থাৎ এটা হলো অবিচ্ছিন্ন। এটাকে আমরা বলি ডিকম্পোজেবল মডেল। তাহলে প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা লেনদেন আছে, কিন্তু এমন যদি হয় যে সবার সাথে সবার লেনদেন নেই, একটা গুচ্ছের সাথে আরেকটা গুচ্ছের হয়তো লেনদেন আছে, আমি যদি এতটুকু মুছে দেই তাহলে কি দাঁড়ায়? তাহলে দাঁড়াচ্ছে কি যে 1-এর সাথে 1-এর সম্পর্ক আছে, 1-এর সাথে 2-এর সম্পর্ক আছে, 2-এর সাথে 1-এর সম্পর্ক আছে, 2-এর সাথে 2-এর সম্পর্ক আছে। আবার এটা আমি মুছে দিলাম, তাহলে দেখা যাচ্ছে যে এদের সাথে, অর্থাৎ 1 নাম্বার ইন্ডাস্ট্রির সাথে 1 নাম্বারের আছে, 1 নাম্বার ইন্ডাস্ট্রির সাথে 2 নাম্বারের আছে, কিন্তু 3-এর সাথে তাদের কোনো যোগাযোগ নাই বা 4-এর সাথে নাই। আবার 3 নাম্বার এবং 4 নাম্বার ইন্ডাস্ট্রি পরস্পরের সাথে নির্ভরশীল। কারণ এই একটা গুচ্ছ, এই একটা গুচ্ছ, তাহলে এখানে দেখা গেল এটাকে আমরা বলছি ডিকম্পোজেবল মডেল। একটা হচ্ছে ইনডিকম্পোজেবল আর একটা হচ্ছে ডিকম্পোজেবল, অর্থাৎ একটা হচ্ছে বিচ্ছিন্ন আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন। একদম সহজ। অবিচ্ছিন্ন হচ্ছে যতগুলি আমার আছে খাত বা সেক্টর, যদি বলি যতগুলি সেক্টর আছে সবার সাথে যদি সবার সম্পর্ক থাকে, এই সম্পর্কটা হচ্ছে কি লেনদেনের সম্পর্ক, তাহলে সেটাকে আমরা বলছি অবিচ্ছিন্ন, অর্থাৎ ছিন্ন করা যায়নি। আর যদি কারো কারোর সাথে সম্পর্ক না থাকে, অর্থাৎ অবশ্যই সম্পর্ক রাখতে হবে। কেন? আমরা জানি একটা পণ্য শুধু নিজে পণ্য নিয়ে উৎপাদন করে না, অন্যান্য শিল্প খাত থেকেও উপাদান গ্রহণ করে, সেটা ন্যূনতম একটা হলেও করে, অর্থাৎ নিজের সহ যদি আরেকটাও করে তাহলেও সে কিন্তু নির্ভরশীল। আন্তঃশিল্প সম্পর্ক, এই আন্তঃশিল্প সম্পর্ক যদি সবার সাথে সবার হয় সেটাকে আমরা বলছি অবিচ্ছিন্ন, আর যদি সবার সাথে সবার না হয়, গুচ্ছে গুচ্ছে হয়, তাহলে সেটা হচ্ছে বিচ্ছিন্ন। আজ এখানেই থাক। তাহলে আমরা আবার যদি প্রকারভেদটাকে দেখি, মডেলের প্রকারভেদটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হতে পারে ওপেন মডেল আর একটা হতে পারে ক্লোজ মডেল, একটা হতে পারে ডিকম্পোজেবল মডেল আর একটা হতে পারে ইনডিকম্পোজেবল মডেল। তাহলে আজকের মতো এখানেই শেষ। আমি আগামী ক্লাসে আমরা দেখব হকিন্স স্যামন কন্ডিশনটা কিভাবে পূরণ করে শর্ত, সেই ব্যাখ্যাটা আমরা করে সরাসরি আমরা অঙ্ক থেকে সমাধানে চলে যাব। তাহলে আবার আমি মনে করিয়ে দিচ্ছি, প্রথম লেকচার আমরা দেখেছিলাম ইনপুট আউটপুট মডেল কাকে বলে, আন্তঃশিল্প সম্পর্ক কাকে বলে, সাথে আমরা দেখেছিলাম কতগুলি বৈশিষ্ট্য, পরে দেখেছিলাম অনুমিত শর্ত। আজ আবার দেখলাম প্রকারভেদ দেখলাম, একটি দেখলাম বদ্ধ মডেল আর একটা দেখলাম উন্মুক্ত মডেল, অর্থাৎ ক্লোজ মডেল, আর একটা হচ্ছে ওপেন মডেল, আর একটা দেখলাম ডিকম্পোজেবল আর একটা দেখলাম ইনডিকম্পোজেবল। আর এখানে আমরা দেখলাম কি কি আমাদের ম্যাট্রিক্সের প্রয়োজন হয়। আবার আমি মনে করিয়ে দিচ্ছি, একটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, লিওনটিপ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, কোফ্যাক্টর ম্যাট্রিক্স এবং অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে আজকে এতটুকুই থাক। আগামী ক্লাসে আমরা লিওনটিপ ম্যাট্রিক্স দিয়ে দেখাবো কিভাবে হকিন্স স্যামন কন্ডিশনটাকে আমার পূরণ করতে হয়। ধন্যবাদ সবাইকে। তোমরা আশা করি ভালো থাকবে, সুন্দর থাকবে। আমার জন্য সবাই দোয়া করবে। আল্লাহ হাফেজ।